হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশন ফে রাজীব ইউটিউব চ্যানেলে। ইংলিশ লিটারেচার থেকে আজকে আমাদের ক্লাস নাম্বার 11 রয়েছে। তোমরা যারা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলো দেখবে, আশা করবো তোমাদের অনেকটা বেনিফিট হবে। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। তো দেখো ওপরে লেখা রয়েছে যে এমসিকিউ কোশ্চেন্স অন ইংলিশ লিটারেচার। তো দেখো এখানে আমার যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন নাম্বার 1, যে বলা হয়েছে হু ইজ দ্য ফ্রেন্ড দ্যাট টেনিসন্স গ্রিপস। দেখো এখানে একটা ওয়ার্ড দেখো গ্রিপস বলেছে। গ্রিপস মিনস তোমাদের মনে রাখতে হবে যে একটা কিন্তু নতুন একটা ওয়ার্ড রয়েছে গ্রিপস মিনস। তো এখানটা দেখো আমি লিখিয়ে দিয়েছি দুঃখ পাওয়া। ওকে, গ্রিপস মিনস দুঃখ পাওয়া। তাহলে কি বলছে কোশ্চেনটা, যে হু ইজ দ্য ফ্রেন্ড দ্যাট টেনিসন গ্রিপস ফর ইন ব্রেক ব্রেক ব্রেক। ওকে, তো দেখো আমাদের যে একটা দেখতে পাচ্ছি ব্রেক ব্রেক লেখা রয়েছে, ব্রেক ব্রেক মূলত এটা কিন্তু একটা টেনিসের লেখা একটা পোয়েম। তাহলে এই যে পোয়েমটা রয়েছে টেনিসের লেখা ব্রেক ব্রেক ব্রেক, সেখানে আমাদের কবি দুঃখ পাচ্ছে এবং তার একটা ফ্রেন্ডের জন্য। সেই ফ্রেন্ডটার নাম কি আছে, এটা কিন্তু আমাদের কোশ্চেনটা রয়েছে এখানটাতে। ওকে, এবার অপশন লক্ষ্য করো, দেখো ফার্স্ট অপশন বলছে দেখো জ্যাক ডাউসন, জ্যাক ডাউসন বলেছে। তারপরে দেখো বলেছে রডারিক র্যান্ডম, রবার্ট ব্রিচ নাকি আর্থার হ্যালাম। দেখো চারটা অপশন রয়েছে আমাদের এখানটাতে, যে কবি মূলত আমাদের যে ব্রেক 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 যে আমাদের পোয়েমটা রয়েছে সেখানে কবির ফ্রেন্ডের নামটা কি আছে যার জন্য কবি আমাদের দুঃখ পাচ্ছে। আমাদের কিন্তু এটা কোশ্চেন রয়েছে এখানটাতে। ওকে, তো এখানটায় দেখো আমাদের মূলত মনে রাখতে হবে এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার রয়েছে আমাদের আর্থার হ্যালাম। যে অপশন নাম্বার ডিটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে আর্থার হ্যালাম, এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে এখানটাতে। ওকে, এখানটায় দেখো তোমরা কয়েকটা বিষয় তোমাদের জানতে হবে। এখানটায় আমাদের যে রয়েছে ব্রেক ব্রেক ব্রেক, তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে ইজ আ পোয়েম বাই আলফ্রেড লর্ড টেনিসন। যে এই যে ব্রেক 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 এটা কিন্তু আমাদের আলফ্রেড লর্ড টেনিসন লেখা একটা কবিতা, রিটেন ডিউরিং আর্লি 1835 অ্যান্ড পাবলিশড ইন 1842। যেটা কিন্তু আমাদের দেখো এখানটাতে বলা হয়েছে যে পরিষ্কারভাবে বলা রয়েছে যে এই যে কবিতাটা যা কিন্তু 1835 সালের প্রথম দিকে কিন্তু লেখা হয়েছিল এবং যেটা পাবলিশ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল 1842 সালে। বোঝা গেল। তারপরে দেখো আরও কয়েকটা বিষয় এখানে লেখা হয়েছে, যে দেখো এখানটাতে বলেছে দ্য পোয়েম ইজ অ্যান এলিজি। তাহলে দেখো হোয়াট ইজ অ্যান এলিজি সেটা কিন্তু আমরা একটু পরে ডিসকাস করছি। আপাতত এখানে দেখে নাও যে দ্য পোয়েম ইজ অ্যান এলিজি, যে বলা হচ্ছে এই পোয়েমটা যে ব্রেক 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 এটা কিন্তু একটা এলিজি রয়েছে। এলিজিটা কি আছে আমরা এখনই দেখব। তারপরে দেখো এখানটাতে বলেছে যে দ্যাট ডেসক্রাইব টেনিসন্স ফিলিং অফ লস আফটার আর্থার হেনরি হ্যালাম ডাইড অ্যান্ড হিজ ফিলিংস অফ আইসোলেশন হোয়াইল অ্যাট ম্যাবেলথর্পে লিঙ্কনশায়ার। তো এখানটা যেটা বলা হলো দেখো যে আমাদের যে কবির মধ্যে যে একটা হেনরি হ্যালাম যে আমাদের কবির ফ্রেন্ড যে মারা গিয়েছে, সে তার যে মানে হারিয়ে যাওয়ার যে অনুভূতি বা লস যেটা বলেছে, লস মানে ক্ষতির যে অনুভূতি, এবং পাশাপাশি যখন আমাদের কবি দেখো এখানটাতে বলেছে যে লিঙ্কনশায়ারের ম্যাবেলথর্পে যখন ছিল সেই সময় তাদের মধ্যে যেটা বিচ্ছিন্নতা বা বিচ্ছেদ হয়ে যাওয়ার যে অনুভূতি, সেটাই কিন্তু মূলত ডিসক্রাইব করা রয়েছে আমাদের এই ব্রেক 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 যে পোয়েমটা তার মধ্যেখানে। তাহলে বোঝা গেল এটা কিন্তু রয়েছে আমাদের এই যে ব্রেক 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 এই কবিতার একটা মেইন যে বিষয়বস্তু, এটা বলতে পারি আমরা। তাহলে বুঝতে পারলে মেইন বিষয়টা। তারপরে দেখো আমরা যে ডিসকাস করছিলাম যে এই যে পোয়েমটা রয়েছে ব্রেক ব্রেক ব্রেক, এটা কিন্তু মূলত একটা এলিজি রয়েছে। হোয়াট ইজ এলিজি? বেসিক্যালি তোমাদের মনে রাখতে হবে এলিজি ইজ আ ফর্ম অফ পোয়েট্রি। ওকে, তো এখানটা দেখো আমি লিখে দিয়েছি যে বলা হচ্ছে দ্য এলিজি ইজ এ ফর্ম অফ পোয়েট্রি ইন হুইচ দ্য পোয়েট অর স্পিকার এক্সপ্রেসেস গ্রিভ, স্যাডনেস অর লস। তো এখানটা দেখো যে বলা হলো যে এলিজি কিন্তু একটা কবিতার একটা রূপ, যেখানে কবি বা বক্তা যে আমার রয়েছে আর কি শোক, দুঃখ বা ক্ষতি প্রকাশ করে। এই সমস্তগুলো যেখানে আমরা দেখতে পাবো সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে একটা এলিজির একটা এক্সাম্পল। ওকে, তাহলে আমাদের এই লর্ড টেনিসনের লেখা যে ব্রেক ব্রেক ব্রেক, এটার মধ্যে দেখো আমরা দেখতে পেয়েছিলাম যে আর্থার হ্যালাম যে পোয়েটের ফ্রেন্ড সে কিন্তু মারা গিয়েছে, এবং তার মারা যাওয়ার ফলে কবির মধ্যে যে একটা স্যাডনেস বা একটা গ্রিভ একটা ফিলিং কাজ করছিল, তার সেই নিয়ে কিন্তু মূলত এই পোয়েমটা রয়েছে। তাই কিন্তু এটা আমাদের একটা গ্রেট এক্সাম্পল রয়েছে এলিজির। তাহলে কোশ্চেন নাম্বার 1 আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের যদি এরপরও কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এরপর রয়েছে আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 2, যেখানে দেখো দেখতে পাচ্ছি আমরা বলা হয়েছে যে পিবি শেলি রোট দ্য ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ইন। ওকে, দেখো আমরা কিন্তু ওড টু দ্য ওয়েস্ট উইন্ড সম্পর্কে আগেও ডিসকাস করেছি, এবং তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবে। আমি কিন্তু ওড টু দ্য ওয়েস্ট উইন্ড যেটা আমাদের পিবি শেলির লেখা একটা ওড রয়েছে, এটা কিন্তু লাইন বাই লাইন এক্সপ্লেন করেছি, তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, এবং তোমরা কিন্তু চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়েও কিন্তু দেখে নিতে পারবে আমাদের ওড টু দ্য ওয়েস্ট উইন্ডটা।
ওকে, তো এখানে দেখো যেটা আমাদের কোশ্চেন রয়েছে যে পিবি শেলি ওড টু দ্য ওয়েস্টার্ন মূলত কোন ফর্মে লেখা। অপশন দেখো বলেছে টার্জা রিমা, হেরোইক কাপলেট, ব্লাং ভার্স নাকি স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জা। তো চারটা অপশন রয়েছে, দেখো কোনটা কারেক্ট আছে হবে এখানটাতে আমার। দেখো তো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে পিবি শেলি লেখা যে ওডটা রয়েছে ওড টু দ্য ওয়েস্টার্ন, এটা কিন্তু আমাদের মূলত টার্জা রিমা যে রয়েছে এটাতেই কিন্তু লেখা রয়েছে। তাহলে কারেক্ট আনসার করে দেবো আমরা এখানে টার্জা রিমা। বোঝা গেল? এই যে আমাদের ওডটা রয়েছে বেসিক্যালি হোয়েন আওয়ার পোয়েট পিবি শেলি যখন ফ্লোরেন্সে ছিল ইন 1819 আই হোপ, সেই সময় কিন্তু মূলত আমাদের এই ওডটা লেখা হয়েছিল 1819, মনে রাখবে তোমরা। এবং এখানটা দেখো কয়েকটা বিষয় আমরা জেনে নিই এই ওড টু দ্য ওয়েস্টার্ন সম্পর্কে, আমরা এখানে কয়েকটা বিষয় আমরা জেনে নিই। দেখো এখানটা দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু আমি লিখে দিচ্ছি। এখানটা দেখো বলা হয়েছে যে এই যে ওড টু দ্য ওয়েস্টার্ন এটা কিন্তু মূলত যদি মিটারের কথা বলা হয়ে থাকে যে রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, দেখো এখানটা লেখা হয়েছে যে ওড টু দ্য ওয়েস্টার্ন ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। ওকে, এটা কিন্তু আয়াম্বিক পেন্টামিটার লেখা রয়েছে। তোমাদের কোশ্চেন থাকতে পারে যে আয়াম্বিক কোন মিটারে মূলত লেখা থাকে আমাদের এই ওড টু দ্য ওয়েস্টার্ন, তোমরা কিন্তু অ্যান্সার করে দেবে আয়াম্বিক পেন্টামিটার। ওকে, তারপরে দেখো যে বলা হচ্ছে দ্য পোয়েম ইজ মেড আপ অফ 5 সেকশন অর ক্যান্টোস। এবং দেখো আমাদের যে পোয়েমটা রয়েছে ওড টু দ্য ওয়েস্টার্ন, বেসিক্যালি একটা ওড রয়েছে, এইখানটা কিন্তু 5টা স্ট্যাঞ্জাস আছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জা আছে, সেইটা কিন্তু আমাদের বা ক্যান্টোস তাকে বলা হয়ে থাকে, এটা বলা হচ্ছে। তারপরে দেখো আমরা যে রাইম স্কিমের কথা বলি এই আমাদের ওডের, তো এখানটা দেখো বলেছে এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি ই ই। তাহলে এটা কিন্তু আমাদের মূলত এই ওডের রাইম স্কিম রয়েছে। এবং বেসিক্যালি এই যে পোয়েমটা রয়েছে এই যদি আমাদের থিমের কথা বলা হয়ে থাকে যে দ্য পোয়েম এক্সপ্লোরস থিম অফ ডেথ অফ রিবার্থ, ওকে, যে পলিটিক্যাল চেঞ্জেস, এই সমস্তগুলো কিন্তু মূলত আমাদের এই ওড টু দ্য ওয়েস্টার্নে রয়েছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় লাইন বাই লাইন এক্সপ্লেন করেছি এবং এমসিকিউ কোশ্চেন ডিসকাস করেছি। তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারবে, সেখানে তো সমস্ত বিষয়গুলো রয়েছে। ওকে, আরেকটা বিষয়, এটা কিন্তু আমাদের যখন টেক্সটটা ডিসকাস করা হবে আমাদের কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে পিএসসি সিলেবাসে যে ওড টু দ্য ওয়েস্টার্নটা কিন্তু আমাদের একটা টেক্সট থেকে রয়েছে, সেটা কিন্তু তোমরা ভালো করে দেখতে হবে প্রত্যেকটা বিষয়। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট পরবর্তী কোশ্চেনটা বলা হয়েছে আমাদের যে ইন ড্রাইডন এসে অফ ড্রামাটিক পোয়েসি নিয়েন্ডার রিফার্স টু। ওকে, দেখো আমাদের যে রয়েছে ড্রাইডন, আমরা ডিসকাস করেছি, আমরা জানি প্রত্যেকে যে ড্রাইডন রয়েছে একটা বড় মাপের একজন লেখক রয়েছে। যে ড্রাইডন এখানে কোশ্চেনটা যে এখানটাতে কোশ্চেনটা রয়েছে আমাদের যে ড্রাইডনের যে আমাদের রয়েছে ড্রামাটিক পোয়েট্রি পোয়েসি মূলত, ঠিক আছে, সেখানটাতে যে নিয়েন্ডার বলতে কাকে মানে বোঝানো হয়েছে বা রিফার করা হয়েছে। দেখো অপশন বলেছে, দেখো এখানটা তোমরা দেখতে পাচ্ছ বলেছে যে চার্লস স্যাকভিল, ওকে, তারপর দেখো বলেছে স্যার চার্লস সিডলে, তারপর দেখো বলেছে রবার্ট ব্রিস নাকি ড্রাইডন হিমসেল নাকি ড্রাইডন নিজেই। তো এইখানটা দেখো মূলত কয়েকটা বিষয় যে আমাদের এই যে নিয়েন্ডার যাকে রিফার করা হয়েছে, ঠিক আছে, নিয়েন্ডার তোমার নামটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মূলত আমাদের কারেক্ট আনসার করতে হবে যে ড্রাইডন হিমসেল। যে ড্রাইডন কিন্তু নিজেকেই মূলত নিয়েন্ডার বলে কিন্তু মূলত সেখানটাতে রেখেছিল। ওকে, দেখো কয়েকটা সিম্পল কয়েকটা পয়েন্ট এখানে তোমরা মনে রাখতে হবে, যে তোমরা মনে রাখবে। দেখো এখানটাতে বলেছে জন ড্রাইডনস এসে অফ ড্রামাটিক পোয়েসি ওয়াজ লাইকলি রিটেন ইন 1666 ডিউরিং দ্য গ্রেট প্লেগ অফ লন্ডন। ওকে, যে ড্রাইডন এই যে রয়েছে ড্রামাটিক যে পোয়েসিটা সেটা কিন্তু মূলত 1666 সময় কিন্তু লন্ডনে যে সময় গ্রেট প্লেগটা দেখা দিয়েছিল সেই সময় মূলত লেখা হয়েছিল। ওকে, অ্যান্ড পাবলিশড ইন 1668 এবং সেটা কিন্তু 1668 পাবলিশ হয়েছিল। ওকে, তো এই কয়টা বিষয় তোমরা মূলত এখানটাতে জানতে পারো, তোমরা জেনে রাখো। ওকে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। এরপর দেখো নেক্সট যদি দেখি আমরা কোশ্চেন নাম্বার 4, এখানটা দেখো কোশ্চেন নাম্বার 4 আমাদের যে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং টার্মস ইন অ্যারিস্টটলস থিওরি রিফার্স টু এরর অফ জাজমেন্ট। ওকে, যে কোশ্চেনটা রয়েছে আমাদের বলেছে যে অ্যারিস্টটল তত্ত্বের নিচের কোন বিষয়টা বা কোন পথটাকে বিচারের ত্রুটি, ওকে, এরর অফ জাজমেন্ট বোঝানো হচ্ছে। অপশন দেখো, অপশন বলেছে দেখো যে হ্যামারটিয়া, ক্যাথারসিস, ওকে, হিউব্রিস নাকি হচ্ছে মাইসিস। তাই দেখো এই কিন্তু চারটা অপশন রয়েছে। দেখো খুব সুন্দর কিন্তু কোশ্চেনটা রয়েছে এখানটাতে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের জন্য আমি সেট করেছি যাতে তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারো। তো এখানটা দেখো আমাদের মনে রাখতে হবে যে ইন অ্যারিস্টটলস থিওরি দ্য টার্ম দ্যাট রিফার্স টু এরর অফ জাজমেন্ট ইজ হ্যামারশিয়া। এখানে তো কারেক্ট আনসার করতে হবে আমাদের হ্যামারশিয়া। ওকে, দেখো আর একটু এক্সপ্লেন করা হয়ে থাকে যে হ্যামারশিয়া কামস ফ্রম আ গ্রিক ওয়ার্ড মিনিং অফ মিস দ্য মার্ক। ওকে, যে হ্যামারশিয়া এটা কিন্তু একটা গ্রিক একটা শব্দ যার মানে যেটা বোঝানো হয়ে থাকে যে টু মিস দ্য মার্ক, এটা কিন্তু হয়ে থাকে যে ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য ফ্যাটাল ফ্লো অর মিস্টেক ইন জাজমেন্ট দ্যাট লিডস টু এ ট্র্যাজিক হিরোজ ডাউনফল।
যেটা কিন্তু মূলত এই যে হ্যামার্শিয়া শব্দটা তোমরা জানতে পারলে, এটা কিন্তু একটা বিচারের একটা মারাত্মক ভুল বা ত্রুটিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়ে থাকে। এবং পাশাপাশি ট্র্যাজিক যে সমস্তগুলো রয়েছে, ট্র্যাজিক ড্রামাগুলো আমরা ডিসকাস করেছি, ট্র্যাজিক ড্রামাগুলো, সেখানটার ট্র্যাজিক ড্রামা যে নায়কের যে একটা ডাউনফল বা পতনের দিকে নিয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের মূলত এই যে ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ হ্যামার্শিয়া, এটা কিন্তু মূলত মানে আমাদের ডিসক্রাইব করে থাকে। ক্লিয়ার হলো? অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট দ্য আদার অপশনস লাইক ক্যাথারসিস, মূলত ক্যাথারসিসটা কি আছে? ক্যাথারসিস দিস রিফার্স টু ইমোশন রিলিজ অর বলতে পারি যে আমরা বলে থাকি যে পার্জিং এক্সপিরিয়েন্স বাই দ্য অডিয়েন্স ইন এ ট্র্যাজেডি। যে এই যে বিষয়টা, যে এই যে শব্দটা যে ক্যাথারসিস, এটা কিন্তু ট্র্যাজেডিতে যে সমস্ত শ্রোতারা রয়েছে, দর্শকেরা রয়েছে, তাদের যেটা মানসিক অনুভূতি বা বলতে পারি শুদ্ধ অভিজ্ঞতা, এই সমস্তগুলো বোঝানোর জন্য মূলত এই যে ক্যাথারসিস, এটা কিন্তু মূলত রিফার করা হয়ে থাকে। তারপরে দেখো অপশন বলেছে যে হিউব্রিসটা কিন্তু এটা একটা হোয়াইল কনসিডারিং অ্যাজ এ ফর্ম অফ হ্যামার্টিয়া, এটা কিন্তু হ্যামার্টিয়া একটা ফর্ম বলে মূলত বোঝানো হয়ে থাকে, কিন্তু এর যে মানেটা পুরোপুরি আলাদা। কিন্তু এটা কিন্তু মূলত তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে যেখানে যে হিউব্রিস স্পেশালি রিফার্স টু এক্সেসিভ প্রাইড অর অ্যারোগেন্স দ্যাট লিডস টু এ ক্যারেক্টার্স ডাউনফল। এটা কিন্তু একটা ট্র্যাজেডির মধ্যে আমাদের যে ক্যারেক্টার রয়েছে, মেইন ক্যারেক্টার বলতে পারি, তার যে অহংকার বা গর্ববোধ, তার দরুন সেই ক্যারেক্টারটাকে একটা ডাউনফলের দিকে নিয়ে যায়, এটা কিন্তু হিউব্রিস। কিন্তু আমরা যে হ্যামারটা দেখতে পেলাম সেখানে কিন্তু একটু আলাদা রয়েছে, সেটা কিন্তু যে আমাদের বিষয়টা দেখতে পেলাম যে এটা কিন্তু একটা ক্যারেক্টারের মধ্যে বা ট্র্যাজেডির মধ্যে ভুল ত্রুটি এই সমস্ত জন্য একটা নায়ককে ডাউনফলের দিকে নিয়ে যায়, কিন্তু হিউব্রিসটা একটু আলাদা, যেখানে আমাদের ক্যারেক্টারের যে প্রাইড বা অ্যারোগেন্স তার জন্য নিয়ে যাচ্ছে একটা পতনের দিকে, এটা কিন্তু রয়েছে। ওকে, তারপরে আমাদের যে অপশনটা রয়েছে যে মাইসিস, এখানে বলেছে মাইসিস, এটা কিন্তু মূলত যে একটা বলতে পারি টার্ম দ্যাট রিফার্স টু অ্যাক্ট অফ ইমিটেশনস, এটা কিন্তু একটা অনুকরণের যে বিষয়টা সেটা কিন্তু ইন্ডিকেট করে থাকে। ওকে, এটা কিন্তু রয়েছে আমাদের এই চারটা অপশন। তাহলে দেখো আমাদের যেটা বলেছিল যে এরিয়ার অফ জাজমেন্ট, এখানে কিন্তু কারেক্ট আনসার তোমাদের মনে রাখতে হবে যে হ্যামারটি, এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আই হোপ তোমাদের কাছে কোশ্চেন নাম্বার 3 এবং কোশ্চেন নাম্বার 4 ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের কোনো ডাউট থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আরেকটি বিষয়, তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের যে এডুকেশন ফ্রেন্ড রাজীব নামে যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, সেখানে কিন্তু আমি এই ক্লাসটা শেষ হওয়ার পর পিডিএফটা সেন্ড করে দেবো, শেয়ার করে দেবো। তোমরা চাইলে সেখান থেকে সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারবে এবং সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে তোমরা ভালো করে তোমাদের প্রিপারেশনটা করতে পারবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 দেখো তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গার্ল দ্যাট ওয়ার্ডসওয়ার্থ টক অ্যাবাউট ইন 3 years শি গ্রু ইন সান অ্যান্ড শাওয়ার। খুব সুন্দর একটা কোশ্চেন এখানটাতে রয়েছে তোমাদের জন্য, যে আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি, আমরা যখন মাদ্রাসার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সে সময় কিন্তু আমি ডিসকাস করেছিলাম আমাদের যে রয়েছে 3 years শি গ্রু ইন সান অ্যান্ড শাওয়ার। এটা মূলত কিন্তু একটা আমাদের ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা রয়েছে। তো এখানটাতে বলেছে যে সেই গার্লটা কে আছে যাকে আমরা দেখতে পেয়েছিলাম 3 years শি গ্রু ইন সান অ্যান্ড শাওয়ার। অপশন দেখো বলেছে লুসি, ডরোথি, অ্যানি নাকি এলিজাবেথ। দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে, তোমাদের মনে রাখতে হবে এখানটাতে কিন্তু কারেক্ট আনসার করতে হবে আমাদের লুসি। ঠিক আছে, লুসি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটাতে। তো দেখো আমাদের যে রয়েছে, আমাদের যে লুসি পোয়েমস রয়েছে মূলত বেসিক্যালি, যেটা আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, এইটাতে কিন্তু লুসি পোয়েমটা 5টা পোয়েমের কিন্তু একটা কালেকশন রয়েছে। সেই 5টা পোয়েমের মধ্যে থেকে কিন্তু একটা রয়েছে 3 years শি গ্রু ইন সান অ্যান্ড শাওয়ার। তো এখানটাতে আমরা একটা মেয়েকে দেখতে পেয়েছিলাম যার নামটা কিন্তু উল্লেখ করা হয়নি, কিন্তু এখানটাতে আমরা দেখেছিলাম, তাই কিন্তু লুসি বলে কিন্তু ইন্ডিকেট করা রয়েছে। তাই কিন্তু লুসি পোয়েম কিন্তু রয়েছে আমাদের এই কবিতাটার কালেকশন। এটা কিন্তু 5টা পোয়েমের কালেকশন রয়েছে। তো এখানটা 3 years শি গ্রু ইন সান অ্যান্ড শাওয়ার, যাই কিন্তু লুসিকেই কিন্তু ইন্ডিকেট করা হয়েছে। তাহলে বোঝা গেল এখানে কিন্তু কারেক্ট আনসার করতে হবে আমাদের অপশন নাম্বার এ, যেখানে রয়েছে আমাদের লুসি। বোঝা গেল? এই কিন্তু কোশ্চেনটা রয়েছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলেছে আমাদের যে হু রোট দ্য ফেমাস প্লে, বলেছে দেখো এভরি ম্যান ইন হিজ হিউমার। ওকে, যে এই যে একটা বিখ্যাত একটা নাটক রয়েছে বা প্লে রয়েছে এভরি ম্যান ইন হিজ হিউমার, এটা কে রচনা করেছেন বা কে লিখেছেন? অপশন দেখো আমাদের অপশন বলেছে এখানে যে বেন জনসন, পরে দেখো বলেছে ক্রিস্টোফার মার্লো। ওকে, তারপরে দেখো বলেছে ফ্লেচার নাকি ওয়েবস্টার। তাহলে আমাদের মূলত কে লিখেছে আমাদের যে এই নাটকটা রয়েছে আমাদের যে এভরি ম্যান ইন হিজ হিউমার, এখানটায় তোমাদের মনে রাখতে হবে যে কারেক্ট আনসার রয়েছে সেটা কিন্তু আমাদের রয়েছে বেন জনসন। তাহলে অপশন এই কিন্তু কারেক্ট আনসার করতে হবে এখানটাতে বেন জনসন। ওকে, তো এখানটা দেখো আমরা বেন জনসন সম্পর্কে কয়েকটা বিষয় একটু দেখে নিই। তো এখানটা দেখো যে বলেছে বেন জনসন 1572 to 1637। ওকে, এটা কিন্তু বেন জনসনের টাইমটা রয়েছে যে ইন দ্য 1590s হি সার্ভ অ্যাজ এ সোল্ডার ইন লো কান্ট্রিজ। এই যে আমাদের বেন জনসন, সে কিন্তু
যে নিম্ন দেশগুলো যে রয়েছে, নিম্নতম দেশগুলো, সেখানে কিন্তু একটা সৈনিক হিসেবে কাজ করেছিল। ওকে, আফটার মিলিটারি সার্ভিস হি জয়েন্ট আ স্ট্রাগলিং কোম্পানি অফ অ্যাক্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ইন 1598 হিজ প্লে এভরি ম্যান ইন হিজ হিউমার ওয়াজ পারফর্মড বাই শেক্সপিয়ার কোম্পানি। ওকে, দেখো তারপরে কিন্তু যখন সে এই মিলিটারিতে কাজ করছিল, তারপর সে কিন্তু সেখান থেকে চলে আসে ইংল্যান্ডে, একটা অভিনেতার জন্য কিন্তু চলে এসেছিল। সেখানে কিন্তু আমাদের স্ট্রাগলিং কোম্পানিতে যোগ দিয়েছিল এবং সেখানেই আমাদের একটা থিয়েটারে সেখানে কিন্তু আমাদের এই যে এভরি ম্যান ইন হিজ হিউমার সেটা কিন্তু প্লে করা হয়েছিল, যে শেক্সপিয়ারের কোম্পানিতে সেখানে কিন্তু এটা প্লে করা হয়েছিল। এই সমস্ত বিষয়টা কিন্তু রয়েছে আমাদের এই সম্পর্কে, যে এভরি ম্যান ইন হিজ হিউমার সম্পর্কে। তাহলে ক্লিয়ার হলো কোশ্চেন নাম্বার 5 এবং 6। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এরপর পরবর্তী কোশ্চেনটি রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 7, বলেছে ইন হুইচ ইয়ার দ্য প্লিসেন রিভল্ট হ্যাপেন। দেখো প্লিসেন রিভল্ট মানে তোমাদের মনে রাখতে হবে যে কৃষক বিদ্রোহ। ওকে, যে কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল বা কোন সালে হয়েছিল। অপশন দেখো বলেছে 1381, 1300, 1350, 1450। তাহলে কোনটা কারেক্ট আনসার হবে এখানটা? দেখো এখানটায় আমাদের মনে রাখতে হবে যে কৃষক বিদ্রোহ প্লিসেন্ট রিভোল্ট হ্যাপেন ইন 1381, এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটা। দেখো এখানটা দেখো কয়েকটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের জন্য রেখেছি আমি। দেখো বলেছে দে ওয়ার অ্যাট দ্য বটম অফ দ্য মিডিয়েভাল সোশ্যাল হায়ারকি, যে তারা কিন্তু মধ্যযুগের সমাজের শ্রেণীবিন্যাসের নিচে ছিল। কাদের কথা বলা হচ্ছে এখানে? কিন্তু প্লিসেন্টদের কথা বলা হচ্ছে, কৃষকদের কথা বলা হচ্ছে। রিভল্ট এগেইনস্ট কিং রিচার্ড টু, তারা কিন্তু রাজা দ্বিতীয় রিচার্ডের বিরুদ্ধে রয়েছে আমাদের। দ্য প্রিসেন্ট ওয়ার অ্যাংরি অ্যাবাউট আ রেঞ্জ অফ ইস্যু সাচ অ্যাজ লো পে অ্যান্ড দ্য ইন্ট্রোডাকশন অফ এ পোল ট্যাক্স, তারা কিন্তু কম বেতন এবং পাশাপাশি তাদের মধ্যে ট্যাক্স প্রবর্তনের যে একটা বিষয় ছিল, এই নিয়ে কিন্তু কৃষকরা ক্ষুব্ধ হয়েছিল। সেই সময় কিন্তু একটা বিদ্রোহ এটা হয়েছিল, এটা কৃষক বিদ্রোহ রয়েছে, যেটা 1381 কিন্তু রয়েছে সময়টা। তাহলে কারেক্ট আনসার কিন্তু করতে হবে এখানে অপশন নাম্বার এ 1381। তাহলে ক্লিয়ার হলো কোশ্চেনটি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 8 আমাদের বলেছে যে হু কয়েন্ট দ্য ফ্রেজ নেগেটিভ ক্যাপাবিলিটি। ওকে, যে দেখো এই যে আমাদের একটা ফ্রেজ রয়েছে যেটা বলেছে নেগেটিভ ক্যাপাবিলিটি, যদি বাংলায় বলা থাকে নেতিবাচক ক্ষমতা, এই যে শব্দটা সেটা মূলত কে আমাদের প্রথম প্রয়োগ করেছিল বা বলেছে? অপশন দেখো বলেছে কিটস, ড্রাইডন, কোলরিচ নাকি ওয়ার্ডসওয়ার্থ। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে এখানটাতে। তো এখানটাতে আমাদের মনে রাখতে হবে এই যে আমাদের ফ্রেজটা রয়েছে নেগেটিভ ক্যাপাবিলিটি, এটা কিন্তু প্রথম যে ব্যবহার করেছে সে কিন্তু রয়েছে আমাদের কিডস। তাহলে কারেক্ট আনসার করে দেবো এখানটাতে আমাদের কিডস। এখানটাতে কয়েকটা বিষয় তোমরা দেখে নাও। দেখো এখানে বলা হয়েছে যে কিডস কয়েন্ট দ্য টার্ম নেগেটিভ ক্যাপাবিলিটি ইন এ লেটার হি রোড টু হিজ ব্রাদার জর্জ অ্যান্ড টম ইন 1817। ওকে, দেখো কিডস কিন্তু মূলত যে 1817 সালে তার যে ভাই রয়েছে জর্জ এবং টম, তাকে লেখা একটা চিঠিতে সে কিন্তু এই যে আমাদের টার্মটা নেগেটিভ ক্যাপাবিলিটি এই শব্দটা কিন্তু প্রথম ব্যবহার করেছিল। ওকে, তাহলে ক্লিয়ার হলো কোশ্চেন নাম্বার 8। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 9 আমাদের রয়েছে এখানটাতে, যে বলেছে হু রোট দ্য বুক কালচার অ্যান্ড অ্যানার্কি। ওকে, দেখো কালচার মানে আমরা জানি সংস্কৃতি, আর হচ্ছে অ্যানার্কি মানে কিন্তু নৈরাজ্য। তাহলে দেখো আমাদের যে রয়েছে এই যে বিষয়টা, ঠিক আছে, যে কালচার মানে সংস্কৃতি এবং নৈরাজ্য, এই বইটা কে লিখেছে? অপশন দেখো বলেছে ম্যাথিউ আর্নল্ড, জন ওয়েবস্টার, বেন জনসন নাকি টি.এস. এলিয়ট। তাহলে চারটা অপশন রয়েছে এখানটাতে আমাদের। তাহলে কোনটা কারেক্ট আনসার হবে এখানটা? দেখো এখানটাতে আমাদের মনে রাখতে হবে এই যে আমাদের বুকটা রয়েছে কালচার অ্যান্ড এনার্কি, যে লিখেছে সে কিন্তু রয়েছে আমাদের ম্যাথিউ আর্নল্ড। তাহলে কারেক্ট আনসার করে দেবো এখানটাতে আমরা ম্যাথিউ আর্নল্ড। এখানটাতে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা দেখে নাও, যে বলেছে দেখো ম্যাথিউ আর্নল্ডস কালচার অ্যান্ড এনার্কি ইজ কনসার্ন মেইনলি উইথ দ্য প্রবলেমস caused in England society by the rise of middle class. ওকে, যে ম্যাথিউ আর্নল্ডের এই যে রয়েছে সংস্কৃতি এবং নৈরাজ্য কালচার অ্যান্ড অ্যানার্কি, এখানে কিন্তু মূলত মধ্যবিত্তদের যে উত্থানের ফলে ইংরেজ সমাজে ইংরেজ সোসাইটির মধ্যে যে একটা সমস্যা একটা সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কিত নিয়ে কিন্তু লেখা মূলত আমাদের যে বুকটা রয়েছে কালচার অ্যান্ড এনার্কি, যেটা ম্যাথিউ আর্নল্ডের লেখা। তাহলে বুঝতে পারলে কোশ্চেন নাম্বার 90। আই হোপ তোমাদের কাছে কোশ্চেন নাম্বার 8 এবং কোশ্চেন 9 ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা।
দেখো এরপর আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলেছে হু সেইড দ্যাট পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, যে আমাদের যে বলেছে এখানটাতে যে এই যে আমাদের বিষয়টা যে পোয়েটস আর আনঅ্যাকনলেজড লেজিসলেটরস, মূলত যে কবিরা বিশ্বের অস্বীকৃত আইন প্রণেতা, এই কথাটা কে বলেছে? দেখো অপশন বলেছে শেলি, ওয়ার্ডসওয়ার্থ, কিটস নাকি বাইরন। দেখো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে কারেক্ট আনসারটা কিন্তু রয়েছে আমাদের শেলি। ওকে, পিবি শেলি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটাতে। তাহলে দেখো আজকের আমাদের যে ক্লাসটা রয়েছে ক্লাস নাম্বার 11, এখানে কিন্তু আমরা 10টা কোশ্চেন ডিসকাস করছি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবে। আর চ্যানেলে কোনো নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পারো। আর যারা তোমরা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টার প্রিপারেশন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে, কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত তোমাদের এক্সাম রিলেটেড কিন্তু ভিডিও পাবলিশ করা হবে। এবং তোমরা কিন্তু কমিউনিটি ট্যাবটা লক্ষ্য রাখবে, সেখানে কিন্তু প্রতিনিয়ত কোশ্চেন কিন্তু দেওয়া হয়, কুইজ ট্যাবের কিন্তু কোশ্চেন দেওয়া হয়, তোমরা সেখানে পার্টিসিপেট করবে। আশা করি তোমাদের ভালো লাগবে বিষয়গুলো। তাহলে এই রয়েছে আজকের এই ক্লাসটা। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।